নোটিফিকেশন সবার আগে পেতে চাইলে নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আর হ্যাঁ, ভিডিও লাইক দিয়ে শেয়ার দিতে মোটেও ভুলবেন না। আজ রোহানকে দেখলাম হসপিটালে ভর্তি। অনিমা, তুমি যদি ছেলেটার মুখ দেখতে আঁতকে উঠতে। তুমি কেমনে গেলে সেখানে? সরি, আমার কাজ ছিল বিধায় আমি গিয়েছি। হঠাৎ দেখা হলো রোহানের দুলা ভাইয়ের সাথে। সে বলল সবটা। আমিও গিয়ে এক নজরে দেখে এলাম। ঠোঁট ফুলে, কলা গাছ চিপড়া নাড়ানোর শক্তি নেই। পোকা কামড়েছে নাকি? না না, তাকে নাকি কে বিছুটি পাতা খাইয়ে দিয়েছে। চুলকাতে চুলকাতে ছেলেটার অবস্থা ভীষণ খারাপ। ভাতের লোকমা তুলে কেসে উঠল খুশবু। রাত বাজে 12টা। তার মনটা উড়ু উড়ু করছে, কখন আশাদের সাথে কথা বলবে আর রোহনের ব্যাপারে আপডেট পাবে। তার আগেই বাহারুল হক খবর নিয়ে হাজির। খুশবুর হাসি হাসি মুখটা দেখে জহুরির চোখে তাকালেন তার বাবা। আর সাথে সাথে রাতে কোথায় ছিলে তুমি? কোথায় আর থাকবো, রেস্টুরেন্টে। তুমি যে রাতভর তার সাথে এমন ঘোরাঘুরি করছো, এসব কিন্তু আমার একদম পছন্দ হচ্ছে না। আমি মেয়ে তুলে দিইনি, তাই নিজের মর্জি মতো চলা বন্ধ করো। খুশবুর মাথা ঝাঁকালো। বাহারুল হকের চিন্তা ভাবনায় অনিমায় সায় দিলেও তবুও বিপক্ষে একটা উত্তর যেন তার তৈরি থাকে। তিনি ফোরন কেটে বলেন, এসব কি বলছো তুমি? মেয়ে তার স্বামীর সাথে ঘুরতে গেছে, আমরা বাধা দেই আর কি? এই জন্যই তো চুপ থাকি। তবু এটাই আমার ফাইনাল অর্ডার। 7টার মাঝে তোমার বাড়িতে ঢুকতেই হবে। মেয়ের বিয়ে দিয়েছি, বিদায় তো আর করিনি। যেদিন মেয়ে বিদায় হবে সেদিন সারা রাত বাইরে থাকবে। আপত্তি থাকবে না? আচ্ছা বাবা, তুমি যা বলবে তাই হবে। খাবার টেবিলে পুনরায় নীরবতা ছেয়ে গেল। খুশবুর ছোট মামারা চলে গেল আজ দুপুরে, তাই সারাটা ঘর কেমন নীরব শান্ত। অনিমা ভাতের লোকমা মুখে পুরে বলেন, নোহাটা চলে গেল, ঘরটা কেমন ফাঁকা ফাঁকা লাগছে। ঘরে বাচ্চা কাচ্চা থাকলে ঘরটা আমেজে থাকে। কবে যে নিজের নাতি নাতনির মুখ দেখবো। অনিমার কথায় ফোড়ন কাটলেন বাহারুল হক। নাতি নাতিনের মুখ দেখা তো দূরের কথা, এমন জায়গায় মেরে দিয়েছ সচক্ষে নিজের মেয়েকে দেখতে পাবো কিনা সন্দেহ আছে। আমার মেয়ে ভালো থাকলে তাকে না দেখার আফসোসটা আমার জাগবে না। খুশবুর গলায় খাবারটা বিঁধে গেল। বাবা মায়ের এমন ধীর স্থির রেষারেষি আর কতকাল চলবে? সাদাসিধে জীবনটা কিভাবে উড়ে এসে জুড়ে বসে জীবন পাল্টাতে হয় তা যেন আরশাদ থেকে শিখতে হয়। খুশবুর জীবনটা সাদাসিধে অন্যরকম, অথচ আরশাদ এসে পাল্টে দিল সব কিছু। তার ভালোবাসার বন্ধনে কেটে গেছে 3 মাস। খুচরা হিসেবে বললে এই তো 4 মাসের কাছাকাছি। খুশবুর ইতালিতে যাওয়ার পাসপোর্ট সহ সকল কাগজপত্র তৈরি হলেও ভিসার গণ্ডগোল দেখা দিয়েছে। এখন শুধু ভিসার কাগজপত্রের অপেক্ষা। একবার ভিসাটা ঠিকঠাক হোক, আশা তার এক মুহূর্ত দেরি করবে না। সেদিনই উড়াল দেবে তার ফ্লুজিকে নিয়ে। খুশবুর পরীক্ষা চলছে। এই পরীক্ষা নিয়ে আশাদের সাথে খুশবুর কম সময় কাটানো হচ্ছে। পরীক্ষার পূর্ব সময়টাতে পড়াশোনার প্রতি ভীষণ সিরিয়াস হয়ে যায় মেয়েটা, অথচ সারা বছর বইয়ের সাথে বিচ্ছেদের প্রহর কাটে। আশাদ গাড়ি নিয়ে গেটের বাইরে দাঁড়িয়ে আছে। আবির তার পাশে দাঁড়িয়ে এটা ওটা বিশ্লেষণ করছে। খুশবু তাড়াহুড়ো করে আশাদের সামনে এসে দাঁড়ালো। বাসা থেকে ভার্সিটির দূরত্ব বেশি নয়, কিন্তু খুশবু আজ একটু আগেই বেরিয়েছে। অবশ্য এর পেছনেও একটা কারণ আছে, আশাদের সাথে কিছুটা সময় কাটানোর বাহানা। আজ পরীক্ষা শেষ, এরপর আগের বেশভূষায় ফিরে যাবে খুশবুর দিকে আগাগোড়া তাকিয়ে কিঞ্চিত অবাক হলো আশাদ। ইদানিং তার মনে বাসা বেঁধেছে কিছু প্রশ্নরা। অনলাইনে যখন ফ্লুজির সাথে প্রেম চলছিল তখন সে দেখেছে ফ্লুজি সবচেয়ে বেশি খোলামেলা পোশাকে স্বাচ্ছন্দ্য বোধ করে। এক কথায় মেয়েটা ওয়েস্টার্ন লাভার। আর খুশবুকে শুরুর দিন থেকে দেখছে গ্রাউন্ড বা 3 পিস যেটাই পরবে ওড়না এক পাশে ঝুলিয়ে চুল খোলা রাখবে। আরশাদের মনে কিছু প্রশ্নেরা উকি দেয়। সেই মেয়েটার নাম তুয়া ছিল। খুশবুর সাথে এই মেয়েটার চালচলন আচার আচরণের অনেক ফারাক। যেমন তুবার সর্বদা এটা চাই ওটা চাই, আরশাদের কাছে তার বায়নার শেষ নেই। আর খুশবু লজ্জায় কখনো আরশাদের কাছ থেকে কিচ্ছু নিতে চায় না। আরশাদের সান্নিধ্য যেন মেয়েটার সকল প্রাপ্তি। আচ্ছা,
সত্যি কি এই মেয়েটা তার ফ্লুজি নয়? আরশাদ আর ভাবতে পারে না, মাথাটা তার কেমন কেমন করছে। সত্য আর মিথ্যা, সত্য আর মিথ্যা সে বোঝে না, জানে না। আরশাদের ভেতরটা, আরশাদের ভেতরের মনটা যেন বলে ওঠে, তোমাকে হারালে আমি সব হারাবো, তোমাকে হারালে আমি মুখ থুবড়ে পড়বো, ঠিকানা হারানো পাখির মতো। আরশাদের চিন্তিত মুখটা দেখে খুশবু অবাক হলো। আলতো হাতে ধাক্কা দিল আরশাদকে। এই কি হলো আপনার? কিছু না, গাড়িতে বসো। আবির খুশবুর দিকে মন বসালো, সেই ইনোসেন্ট ভাব নিয়ে বলে, ভাবি, আমি কিন্তু কাবাম্মে হাড্ডি হতে আসিনি, সামনেই নেমে যাব। আবির ভাই, তুমি আমাকে আর তোমার ভাইকে একসাথে দেখলে পালাই পালাই করো কেন? আমি চাই না তোমার প্রাইভেসি নষ্ট করতে। আমাদের আবার কিসের প্রাইভেসি? বিড়বিড় করে বলল খুশবু। আরশাদ বুঝতে পেরে কিঞ্চিত হাসল। তাদের গন্তব্য বেশি দূর নয়। আবির নেমে গেল মাঝপথে। আরশাদের চুপচাপ মুখখানি দেখে ঝটকা লাগলো আপনি আজ এমন চুপসে আছেন কেন? জানি না, কিছু ভালো লাগছে না। আমার প্রতি কি বিরক্ত এসে গেছে? খুশবুর। আরশাদ আচমকা ব্রেক কষল, ট্রেনে ধরল খুশবুর হাত। এসব কথা কখনো বলবে না প্লিজ। তোমার প্রতি আমার কেন বিরক্ত আসবে? জানি না। দুজনের মাঝে ছড়িয়ে গেল নীরবতা। আরশাদের মনটা খচখচ করছে, এলোমেলো তার সকল ভাবনা। ভিসাটা নিয়ে আপনি চিন্তিত আরশাদ? একদম না। ভিসা আজ না হোক কাল হবে, এসব ছাড়ো। দুজনের কথা চলল দীর্ঘক্ষণ। ভার্সিটির কাছাকাছি আসতেই আরশাদ গাড়ি থামালো, দু হাতে আগলে জড়িয়ে ধরল তার ফ্লুজিকে। ফ্লুজিও আজ নিজ থেকে আরশাদের কপালে চুমু খেলো। দুজনের গভীর আলিঙ্গন শেষে মন খারাপের বিদায় জানিয়েছে। পরীক্ষা দেখে শুনে ভালোভাবে দেবে। যাওয়ার সময় আমি আসব, নিয়ে যাব। আজ কিন্তু সন্ধ্যায় মুভি দেখব, ডিনার শেষে ছাড়বো তোমায়। এর আগে যদি বাহারুল হক আমার নামে যুদ্ধ ঘোষণা করেন, তাতেও আমি আমার বউ ছাড়ব না। শ্বশুরের নাম ধরে কেউ ডাকে? আমি ডাকলাম। মাঝে মাঝে মনে হয় উনি আমার শত্রু নয়, মাঝে মাঝে মনে হয় উনি আমার শ্বশুর নয়, শত্রু। আরশাদ, লাভ ইউ জান, এবার যাও। খুশবুর পরীক্ষা শেষে প্রায় 1 ঘন্টা দাঁড়িয়ে রইল আশাদের আশায়, কিন্তু আশাদ আসেনি। ছেলেটার কোনো বিপদ হয়নি তো? দুশ্চিন্তারা এসে দখল করে খুশবুর মন মস্তিষ্ক। মনের ভুলে আজ ফোনটাও নেওয়া হয়নি, একটা খবর যে নেবে সেই উপায়ও নেই। খুশবু বাড়ি ফিরে দেখতে পেল অনিমার ফ্যাকাশে মুখ। আম্মু কিছু কি হয়েছে? তোমায় এমন লাগছে কেন? ফ্রেশ হয়ে নে, আমি ভাত বাড়ছি। না, আমি এখন ভাত খাবো না। তুমি বলো কি হয়েছে? আরশাদ চলে গেছে মা। চলে গেছে মানে? কোথায় চলে গেছে? ইতালি। ধপ করে মেঝেতে বসে পড়ল খুশবু। আরশাদ তাকে না বলে চলে গেল? কেন চলে গেল? মেয়ের অবস্থা দেখে অনিমা বিচলিত হলো। খুশবুকে আগলে ধরে সান্ত্বনা দিয়ে বলেন, তুই ভয় পাচ্ছিস? আরশাদ আসবে তো। ও দাদিমাকে হসপিটালে ভর্তি করা হয়েছে। ওনার অবস্থা নাকি ভীষণ খারাপ। আরশাদ যাওয়ার আগে আমার সাথে দেখা করে গেছে। আমি ওনার কাছে যাব আম্মু। আরশাদ আসবে তো। তোর কাগজপত্র তৈরি হলে তোকে নিয়ে যাবে। খুশবু উঠে দাঁড়ালো, দ্রুত নিচের কক্ষে গিয়ে চেক করলো ফোন। হোয়াটসঅ্যাপে আসাদের মেসেজ এসেছে। আমার ফ্লুজি, আমি চলে যাচ্ছি মানে ভেবো না আমি তোমাকে ছেড়ে যাচ্ছি। গ্র্যানি হসপিটাল ভর্তি। মম ড্যাড পূর্বে আমাকে এই কথা না জানালেও গ্র্যানির শারীরিক অবস্থা অবনতিতে আমাকে জানাতে বাধ্য হলো। সুযোগ মতো আমি তোমাকে সব আপডেট দেব। আমি জানি এখন তুমি আশাহত হয়ে ছিটকে পড়েছ। তুমি শুধু বিশ্বাস রাখো আমার উপর, আমি ফিরে আসব। আজ হয়তো আমাদের সবচেয়ে সুন্দর সন্ধ্যা হতো, কিন্তু তা যে এভাবে বিষাদের রূপ নেবে কে ভেবেছিল? আমি তোমাকে এই মেসেজ যখন লিখছি তখন আমার হাত কাঁপছে। এক একটা শব্দ তুলতে আমার ভীষণ কসরত করতে হচ্ছে। একদিকে গ্র্যানির চিন্তা, অন্যদিকে তোমাকে রেখে যাওয়ার আফসোস।
শোক। দৃঢ়তা দিয়ে বলছি আমি ফিরবো। যদি আমি ফিরে না আসি তবে তুমি আমাকে ফিরিয়ে এনো। যেমনটা আমি তোমায় ফিরিয়ে এনে পুনরায় তোমাকে বদ্ধ করেছে আমার পিঞ্জিরায়। নিজের যত্ন নেবে, নিজেকে ভালোবাসবে। আজ আবারও বলছি, এই মেসেজটি যখন পড়ছো মন থেকে ভেবে নিও তোমার চোখের জলে ভেজা ঠোঁট দুটো আমার দখলে। আরশাদের চলে যাওয়া নিয়ে কার কি সন্দেহ? আরশাদ কি তবে সত্যি তার ফ্লুজিকে ঠকালো, নাকি প্রতি ছেলে ছেলে চলে গেছে, ছেলে আর ফিরবে কিনা কে জানে। এখন রুমে দরজা আটকে শোক পালন করে কি হবে? চুপ করবে তুমি? মেয়েটাকে কষ্ট দিয়ে কথা বলা ছাড়া এবার আর কি পারো? ছাড়ো তো এবার। আমি কষ্ট দিয়েছি। ওই আশাদকে বিয়ে করতে তুমি নিজেই তো উস্কে দিয়েছিল অনিমা। আমি উস্কেছি? তুমি যদি রোহানের সাথে মেয়ের বিয়ে দিতে রাজি না হতে, আমিও কখনো বিয়ে আরশাদের সাথে দিতাম না। তুমি তোমার মতামতে জোর খাটালে, আমিও খাটালাম। বাহারুল হক প্রত্যুত্তর করলেন না, তবে আপন মনে বকতে বকতে চলে গেলেন নিজের কক্ষে। বাবা মায়ের ঝগড়া খুশবু সবটাই শুনল। আরশাদ এভাবে চলে যাওয়ার তার ভেতরটা যে কতটা পুড়ছে, কেউ কি তা বুঝতে পারছে না? না চাইতেও মনের কোণে উকি দিচ্ছে একটাই কথা, আরশাদ কি আমায় ঠকালো, নাকি আরশাদ প্রতিশোধ নিল? আমি তো আরশাদের সেই প্রেমিকা নই। আমি কেন সব দায় মাথায় নেব? অঝরে কাঁদলো খুশবু। হাতে থাকা ফোনটার দিকে তাকিয়ে অপেক্ষা, কখন আরশাদ যোগাযোগ করবে তার সাথে। টানা 14 ঘন্টা জার্নি শেষে বাসায় ফিরল আরশাদ। মন মেজাজ সবটাই তার বিক্ষিপ্ত। গ্র্যানির চিন্তায় ছেলেটার পাগল পাগল অবস্থা। আবিরের দু চোখ ফুলে আছে। সর্বদা হাস্যোজ্জ্বল ছেলেটা যে আজ সারাটা রাস্তা কেঁদেছে, এই কথাটা কি কেউ মানবে? দুই ভাই বাড়িতে ফিরে দেখা পেল বাবা ইমরান ইহাসানের। দুই ছেলেকে বুকে জড়িয়ে অঝরে কাঁদলেন তিনি। তার শ্বেত মুখখানি রক্তিম বিক্ষিপ্ত হয়ে আছে। কান্নার আওয়াজে এগিয়ে এলেন আরশাদের মা আফরোজা। বাঙালি মেয়ের দিকে তাকিয়ে আরশাদের মনে পড়ে তার ফ্লুজির কথা। মেয়েটা এখন কেমন আছে? মম, কি করে হলো এসব? তোমার জ্ঞানে শ্বাসকষ্ট আছে সেটা তো জানোই। হঠাৎ বেড়ে গেলে কি থেকে কি হলো নিজেও বুঝলাম না। হাসপাতালে নেওয়া হয়েছে, অবস্থা ক্রমশ খারাপের দিকে যাচ্ছে। আরশাদ, তোমরা আমাকে আগে জানাওনি কেন? তোমার জ্ঞানী অসুস্থ হয়েছেন 2 দিন হলো। আমরা ভেবেছি সবটা ঠিকঠাক হয়ে যাবে। ওনার তো মাঝে মাঝেই এমন হয়। ট্যানির সাথে আমি দেখা করতে চাই। এখন গিয়েও কোনো লাভ নেই, দেখা করা যাবে না, কাল যেও। আরশাদ মাথা দোলালো। ইমরান ছেলের দিকে তাকিয়ে কাঁধে হাত দিয়ে বলেন, খুশবু কেমন আছে? ভালো। তাকে বলে এসেছো? না, ফ্লুজির এক্সাম ছিল, আমার শাশুড়িকে বলে এসেছি। আমি যাও বিশ্রাম করো। আবির, তুমিও তোমার ঘরে যাও। আরশাদ এবং আবির দুজনেই লাগেজ হাতে তুলল। আরশাদ উল্টো দিকে হাঁটা দিতে আফরোজা বলেন, আরশাদ, আজ আবিরের সাথে থাকো, আর না হয় গেস্ট রুম ফাঁকা আছে সেখানে থাকো। তোমার ভিলা পরিষ্কার করা হয়নি। যাওয়ার পর সব কি গোছগাছ করা হয়নি? তা হয়েছে, তবে আজ আর পরিষ্কার করিনি। আমি পারবো, সমস্যা নেই। আরশাদ পুনরায় লাগেজ নিয়ে হাঁটা শুরু করলো। সিঁড়িঘর পেরিয়ে নিচে তাদের স্টোর হাউসের মাধ্যমে আরশাদের ভিলায় যাওয়ার শর্টকাট মাধ্যম। ভিলার দরজা খুলে গহীন অন্ধকারের গহ্বরে হারিয়ে গেল আরশাদ। কতদিন পর এসেছে শেষে নিজের নিরে। তার বয়স যখন 17, তখন এই বাড়িটা নতুন কেনা হয়। আরশাদের অনেক ইচ্ছে নিজের মতো করে একটি ভিলা সাজাবে, সেখানে তার পছন্দের সব হবে। আরশাদের প্রতিটা চাওয়া পাওয়া রাখার চেষ্টা করে তার বাবা ইমরান ইহসান। যেহেতু আরশাদের চাওয়া খুব কম, আর সেই কমটুকুকে অধিক গুরুত্ব দেয় তার বাবা মা। মোবাইলে ফ্ল্যাশ অন করে সুইচ বোর্ড খুঁজে বার করলো আরশাদ।
আফরোজা প্রতিটা আসবাবপত্রে আলগা কাপড় বিছিয়ে রেখেছে, যেন ধুলো জমে নষ্ট না হয়। এইসব ফেলে আরশাদ চলল দোতলায় নিজের কক্ষে। যতটা পারা যায় পরিষ্কার করে শাওয়ার নিতে প্রস্তুত হলো। একটা লম্বা শাওয়ার শেষে মোবাইল হাতে জানালা খুলে বসল সে। বর্তমানে গরম পড়লেও মৃদু বাতাসে গায়ে কাঁটা তুলছে তার। বিন্দু বিন্দু জলকণা এখনো দখল করে আছে আরশাদের দেহের প্রতিটা ভাঁজে। আরশাদ ঘড়িতে তাকালো, সময় এখন রাত 12টা। তাহলে বাংলাদেশে এখন নিশ্চয়ই ভোর 4টা। ফ্লুজি নিশ্চয়ই ঘুমাচ্ছে। তিমিরে ঢাকা আকাশটাই তাকিয়ে মনটা হু হু করে কেঁদে উঠল আরশাদের। আকাশের নীরবতা যেন আজ তার দুঃখ বোঝে। আকাশকে সাক্ষী রেখে আরশাদ বারবার বলতে চায়, আমি ফিরবো ফ্লুজি, আমি ফিরবো, আমি ফিরবো তোমার কাছে। আমি তোমার সহিত থাকতে চাই, যেমনটা অশ্রু মিশে থাকে দুলোচনে। আরশাদ ফোন তুলে ফ্লুজিকে মেসেজ করলো। ভেবে রেখেছিল মেয়েটা ঘুমে নিশ্চয়ই এখন, মেসেজ দেখবে না। কিন্তু আশ্চর্যের ব্যাপার, মেসেজটি সাথে সাথে সিন হলো। আরশাদ তৎক্ষণাৎ ফোন করলো তার ফ্লুজিকে। অপর পাশ থেকে ফোন রিসিভ করে নীরব হয়ে রইল মেয়েটা। ফ্লুজি আমার জান, আমাকে একা ফেলে কেন চলে গেলেন? আমি আসবো, জানি, বিশ্বাস করো আমায়। খুব বেশি। তাহলে ভয় কিসে? নিঃসঙ্গতার। আরশাদ দীর্ঘশ্বাস। হিম বাতাসে তার গায়ে কাঁটা তুললেও বসে থাকতে মন্দ লাগছে না। গ্রানি কেমন আছে আরশাদ? আমি দেখতে যাইনি, কাল যাব। আঙ্কেল আন্টি ভালো আছেন? এই সময় আর কতটা ভালো থাকতে পারে? ভয় পাবেন না, ইনশাল্লাহ খুব শীঘ্রই সুস্থ হয়ে যাবে। গ্র্যানির তোমায় নিয়ে কতটা আহ্লাদ ছিল তুমি ভাবতেও পারবে না। আমি চাই না গ্র্যানি এই অসময়ে আমাদের ছেড়ে চলে যাক। মনোবল রাখুন। তুমি ঘুমাওনি কেন? গলা ভাঙা লাগছে কেন? ঘুম আসেনি তাই ঘুমাইনি। এই মেয়ে, তুমি কাঁদছিলে? কই, একদম না, আমি তো মুভি দেখছিলাম। মিথ্যা বলছো আমায়। আগে পরে যা করেছো, এবার আমি তোমায় সামনাসামনি দেখেছি, চিনেছি, বুঝেছি। কখন তোমার নিঃশ্বাসের তাল ঘন হয়, কখন হালকা হয়, আমি সবটাই জানি। পুরো তোমাকেই চিনে ফেলেছি। কিন্তু আমি আপনাকে চিনতে পারিনি আরশাদ। দুজনের মাঝে ছেয়ে আছে নীরবতা। আরশাদ জানালা বন্ধ করে শুয়ে পড়ে বিছানায়। আমি চলে যাওয়ার পর আঙ্কেল নিশ্চয়ই তোমাদের কথা শুনিয়েছে, তাই না? কই? মিথ্যা বলবে না। আঙ্কেল আমায় একটু পছন্দ করেন না। তিনি নিশ্চয়ই ভেবে বসে আছেন আমি তোমাদের ঠকিয়ে এখানে চলে এসেছি। বলেছে। যাও, ঘুমাও। ভিসাটা হয়ে যাক, তুমিও আসবে আমার সাথে। খুশবু ফোন রাখলো। এই সম্পর্কের কোনো নিশ্চয়তা সে পেল না। আদেও কি আরশাদের ফেরা হবে? সেই রাতে আরশাদের আর ঘুম হলো না। সকাল হতে তৈরি হয়ে সে আর আবির মিলে চলে গেল গ্র্যানিকে দেখতে। সবচেয়ে খুশির ব্যাপার, ডাক্তাররা আশার আলো দেখিয়েছেন। গ্র্যানি ডেঞ্জার জোন থেকে ফিরে এসেছেন। সুস্থ হতে সময় লাগলেও আশা করা যায় তিনি খুব শীঘ্রই আগের মতো ফিরবেন। আবিরকে হসপিটালে রেখে আরশাদ তার রেস্টুরেন্টে ঘুরতে এলো। সম্পূর্ণ নিজের জমানো টাকা দিয়ে আরশাদ একটি বাঙালিয়ানা রেস্টুরেন্ট দিয়েছে। ইতালির রোমে অনেক বাংলাদেশির বসবাস। মাঝে মাঝে তাদেরও ইচ্ছা হয় কবজি ডুবিয়ে বাঙালি খাবার খেতে। ব্যস্ততায় সব পদের খাবার সেভাবে রান্না করা হয় না। বাঙালি মায়ের বুদ্ধিতে আরশাদ এই রেস্টুরেন্টের যাত্রা শুরু করে। শুরু থেকে সে সফলতার মুখ দেখছে। পুরোটা রেস্টুরেন্টের সব কর্মচারীরা বাঙালি, কেউ ইন্ডিয়ান, কেউ বাংলাদেশের। রেস্টুরেন্টের একজন হাস্যোজ্জ্বল কর্মচারীর নাম রিমি। মেয়েটা পড়াশোনার তাগিদে রোমে থাকছে। আরশাদের সাথে তার ভীষণ সখ্যতা। রেস্টুরেন্টের আসাদকে দেখে খুশিতে আত্মহারা রিমি। শুভ সকাল স্যার, কেমন আছেন আপনি? ফাইন। সবটা কেমন চলছে? বেশ ভালো। ইমরান স্যার মাঝে মাঝে এসে সবটা চেক করে যান। স্যার, আপনার জন্য ব্রেকফাস্ট তৈরি করব? না, চা নিয়ে এসো। রিমি কিছুটা অবাক হলো।
আরশাদ রেস্টুরেন্টে এসে কখনো চা চায়নি। মূলত আরশাদ চা খুব একটা পছন্দ করে না, আরশাদ কফি লাভার। কিন্তু হঠাৎ চা চাওয়ার রহস্যটা রিমি বুঝতে পারল না। মেয়েটার মনে খেলে গেল প্রশ্নটা। স্যার চা। অভ্যাস হয়ে গেছে আমার, উনি চাটা ভীষণ ভালো বানায়। আগে পছন্দ করতাম না, আর এখন ভীষণ মিস করছি। ম্যাডাম কেমন আছে স্যার? ভালো আছে। স্যার ম্যাডামকে খুঁজে পাওয়ার গল্পটা বলবেন কবে? আরশাদ স্লেস হাসলো, চেয়ারে বসে ফোন হাতে তুলে বলে, এই এক কাপ চা আনো, আর যারা যারা প্রেমের গল্প শুনতে চায় তাদের ধরে আনো। আজ আমি আমার গল্প শোনাবো। মালিক হিসেবে আরশাদ ভীষণ অমায়িক একজন মানুষ। এত মাস সবারই কৌতূহল ছিল, আরশাদ কি সত্যি তার ফ্লুজিকে পেয়েছে? আজ বুঝি সেই কৌতূহলের অবসান ঘটল। আরশাদ সবাইকে সামনে বসিয়ে তার গল্প শোনাতে ব্যস্ত। অপরদিকে জ্বরে কাঁপছে খুশবু, শরীরে যেন আগুনের লাভা সৃষ্টি হচ্ছে। একের পর এক জলপট্টি দিয়েও জ্বর কমাতে ব্যর্থ অনিমা। খুশবু কখনো প্রেম করেনি, ভালোবাসায় মজেনি। সে জানে না প্রিয় মানুষের দূরত্ব কতটুকু পোড়ায়। আজ আরশাদের শূন্যতা তাকে বুঝিয়ে দিচ্ছে বদ্ধ যন্ত্রণা কাকে বলে। কাউকে বলা যায় না, বোঝানো যায় না। নীরবে সহ্য করার একটা ব্যর্থ চেষ্টা, নীরবে সহ্য করার এক ব্যর্থ চেষ্টা।